আসসালামু আলাইকুম। সব কি গিয়েছে কিনা? আহ, আসসালামু আলাইকুম। আহ, আমাদের পেজের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি কমেন্টস করবেন, হ্যাঁ, কমেন্টস করে জানাবেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ব্যাংকের নতুন সিলেবাস। হ্যাঁ, এখানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। আহ, আসলে সে অনেকদিন ধরে এগুলো নিয়ে আহ, কাজ করতেছে, আমি তাকে দেখে আসতেছি। তো তাকে বলার পর সে না করে নাই। খালেদ মাসুদ, তার গ্রুপে অনেক অ্যাক্টিভিটিজ আমি দেখি, মানুষকে হেল্প করে। আজকে তো বিশাল বড় এক পিডিএফ দিয়ে দিছে। বিশাল মনের মানুষ, তার গ্রুপে অনেক অ্যাক্টিভিটিজ আমি দেখি। আর ওটা থেকে আমি আমার পেজও দিয়েছি, তো সবারই একটা দাবি যে পিডিএফ পিডিএফ পিডিএফ, মানে আহ, এত পরিমাণ নক দিচ্ছে। আমি পিডিএফটা নিয়েছি কিন্তু দিতে পারি না, আমি দিয়ে দিব এখনই। এত ব্যস্ততার মধ্যেও আমি আসলে ঢুকতেই পারি নাই, দিতে পারি নাই। দিয়ে দিব, আপনারা আহ, ইয়া পাবেন, লিঙ্ক পাবেন, আমি লিঙ্কের মধ্যে দিয়ে দিয়ে দিব। ওই যেখানে পোস্টটা দিছি ওই পোস্টের মধ্যেই পাবেন। যারা অপেক্ষায় আছেন, হ্যাঁ, আপনাদেরকে দিয়ে দিব। আর যারা আমাদের লাইভে যুক্ত আছেন, যে কোনো প্রশ্ন ব্যাংকের সিলেবাস নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা দুজন মিলে আমাদের আহ, খালেদ মাসুদ আছে, প্লাস আমি আছি, চেষ্টা করব যে তার গ্রুপের নাম হলো রোড ম্যাপ টু ব্যাংক এন্ড বিসিএস, নাকি ব্যাংক এন্ড বিসিএস? বিসিএস এন্ড ব্যাংক জব রোডম্যাপ। হ্যাঁ, একদম, হ্যাঁ, বিসিএস এন্ড ব্যাংক জব রোড ম্যাপ, মানে রোডম্যাপ। কেমন যেন। এখানে ক্যাডারও যুক্ত আছেন এবং ব্যাংকারও যুক্ত হ্যাঁ, আছেন। খুবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি যারা হেল্প করে মানুষকে, হ্যাঁ। তো এখন বিষয়টা হলো কি, এই যে আমরা ক্লাস নিচ্ছি, তাও ওপেন করে দিচ্ছি। ওরা যে ফ্রি ক্লাস নিচ্ছে, মানে কি ধরনের, মানে অনেকে অনেক মন্তব্য করে যে আপনারা তো free। আসলে কি, অনেকে আছে সে টাকার জন্য ভর্তি হতে পারে না, তো তারা এখান থেকে দেখে নিক। আর যারা প্রিমিয়াম ফেসিলিটি যারা চায়, তারা তো ভর্তি হবে, তারা ভর্তি হয়ে তার প্রিমিয়াম ফেসিলিটির বিষয় ভিন্ন। তাদের জন্য ডিসকাশন গ্রুপ আছে, তাদের জন্য আলাদা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের জন্য জুমে ঢুকে কথা বলার সুযোগ আছে। তাদের জন্য দেখা গেছে ওই ওয়েবসাইটেও আলাদা সেকশন আছে। আমরা এটা তৈরি করে ফেলবো আজকেই, হ্যাঁ। তো আমরা যাকে নিয়ে আসছি আজকে, আহ খালেদ মাসুদ, আপনাকে বলবো যে আপনার পরিচয় দিয়ে শুরু করেন, আপনার ইন্ট্রোটা দেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ মাসুদ, বর্তমানে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মরত রয়েছি। এর পূর্বে আমি সোনালী ব্যাংকে ছিলাম সিনিয়র অফিসার হিসেবে, প্রায় 1 বছরের মতো ছিলাম। এর আগে প্রাইভেট ব্যাংকে জব করেছি প্রায় 1.5 বছরের মতো। এই আর কি ক্যারিয়ার। আমি পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, নিউট্রিশন ফুড সায়েন্স থেকে। তো আসলে এখানে একটা কমন ব্যাপার থাকে যে আসলে নিউট্রিশন থেকে পড়ে আসলে ব্যাংকে ক্যারিয়ার চুজ করে নেওয়াটা আসলে একটু চ্যালেঞ্জিং। দেখা গিয়েছে অনার্স লাইফের সাথে আসলে এটার তেমন কোনো রিলেশন নাই, বাট তারপরেও ক্যারিয়ার হিসেবে এটাই আসলে চুজ করে নিয়েছি। তো এটার আসলে একটা অন্যতম বড় কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরটা আসলে দেশের ইকোনমিতে ডিরেক্টলি ইম্প্যাক্ট। তো আহ, আসলে অনার্স থেকে একটা ইচ্ছা ছিল যে আসলে যদি সরাসরি ইকোনমিতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারতাম আসলে খুব ভালো লাগতো। তো সেই ইচ্ছা থেকেই মানে শুধু ব্যাংকের দিকেই আবেদন করে গিয়েছি, পরীক্ষা দিয়েছি। তো আলটিমেটলি আসলে আল্লাহ তাআলা সহায় হয়েছেন এবং এইখানেই আসলে ক্যারিয়ারটা চলে আসছে। এই জন্য আসলে আমি অনেক খুশি, মানে নিজের পছন্দের যেই ক্যারিয়ার ট্র্যাকটা এটাতেই থাকতে পারাটা আসলে অনেক বড় একটা ব্যাপার। উম, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্যারিয়ার মানে পছন্দ করে নেওয়ার অপশনটা খুবই কম, মানে খুবই আসলে লিমিটেড অপশন। দেখা যাচ্ছে এখানে বিসিএস, ব্যাংক, এর বাইরে আসলে ছোটখাটো আহ, আরো মানে পোস্টের বিভিন্ন চাকরি পাওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। তো এর বাইরে আসলে সুযোগ খুব কম থাকে। তো আমাদেরকে আসলে এইগুলোর ভিতরে বেছে নিতে হয়। আর যদি কারো হায়ার স্টাডিজ এর অপশন থাকে, যদি ইচ্ছে থাকে, তো তার জন্য তো সেটা অপশন থাকছে।
বাট আমার মনে হয় যে আমাদের যে অপশনটা, মানে লিমিটেড অপশন, এইগুলা সিলেক্ট করে এইগুলাতে স্যাটিসফাইড থাকাটাই আসলে মানে জরুরি ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা সিলেবাস এখানে দুইটা, একটা হ্যাঁ। সিলেবাস হলো সিনিয়র অফিসারের, যেটা নিয়ে আমরা সন্ধ্যায় কথা বলছি। তারপরেও আমি আপনার মতামত নিব এখানে সিনিয়র অফিসারের। আর আমাদের যেহেতু অফিসার জেনারেলেরও পরীক্ষার ডেট পড়ে গেছে, আমরা ওইটার সিলেবাস নিয়েও কথা বলার চেষ্টা করবো। মানে আর কিভাবে পড়লে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে অল্প সময়, সময় তো নাই এখন আসলে, ওই পড়ার চেয়ে টেকনিক জানা জরুরি। এই ঠিকটা, হ্যাঁ। টেকনিক এটা। জানা জরুরি যে কিভাবে আমি আসলে কোনগুলো বাদ দিব, কোনগুলো দিকে ফোকাস দিব, এই ধরনের একটা বিষয়। এখন দেখা গেল আপনার শীটটা দিয়ে দিল, যে আপনি শীটটা, যে শীটটা দিয়েছেন, ওই হুম। শীটটা নিয়ে একজন দেখা গেছে ওই শীটটা পরীক্ষা চলে গেল। তো এখন সে বোকার মতো যদি ওই শীটটা এখন সম্পূর্ণ পড়তে যায়, তার উচিত হবে ওখান থেকে যেগুলো মার্ক করে করে, যেগুলো সে পারে ভালো কথা, যেগুলো কঠিন লাগে ওগুলো দেখা জায়গায় একটু পড়ে নাও। হ্যাঁ। হুম। এখন সে যদি ওইটা পরে পরীক্ষা হলে চলে যায়, তাহলে কি হলো? তাহলে তার 10 মার্কের জন্য সে চলে গেল মাত্র পরীক্ষা দিতে। সে পরীক্ষা দিতে বাট গেল। তা তো 90 মার্ক তো সে কভার করছে করছে না ভালোভাবে। হ্যাঁ, তাহলে আমাদের 1 নম্বরের মার্ক, এই বিষয়টা চিন্তা করতে হবে। তো হুম। যেখানে মনে করেন যে এক জায়গায় হলো, আমরা অনেক সময় ওই যে কলেজে যে সময় পড়ি, আমরা পরীক্ষা দিতে হুম। যাবো, হ্যাঁ পরীক্ষা দিতে যাবো। তো ধরেন যে ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে যাবো, ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে যাবো, এক এক জায়গায় হলো মার্ক হলো 40, আরেক জায়গায় হলো মানে 60। তো আমরা 40 মার্কের প্রস্তুতি নিয়ে একদম ধুমছে পরীক্ষা দিতে চলে গেছি। তো এখন দেখা গেল যে ওই বাকি 60 মার্ক নিয়ে ভাবি নাই, পরীক্ষা হলে গিয়ে 40 অ্যান্সার করতে পারছি আর বাকিগুলো নাই, তাহলে আমার এখানে কিভাবে আমি ক্যাপচার করবো এটা? এই কথা এই কারণে বলা যে অনেক কাছে ওই যে অ্যানালিটিক্যাল স্কিল আর মানে যেটা, ওটার পেছনেই মানে সময় মানে সব নষ্ট করে একটু ফেলছে। সময় দেয়। হুম। হ্যাঁ, ওই যে ব্যাংকিং ফাইন্যান্স নিয়েই তো সময় শেষ করে দিচ্ছে। তো এখন হুম। হুম। এনার্জি দিয়ে যাচ্ছে না, তাহলে যে ব্যাংকিং ফাইন্যান্সের পড়াগুলো পড়ে, একটা গ্ল্যান্স পড়ে, হুম। হুম, আপনি জানেন কি আমাদের ডাইজেস্ট বইতেও কিন্তু এর চ্যাপ্টার আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি পড়েছিলাম আপনাদের আগের যে এডিশনটা ছিল। ইভেন আমি আপনার বইটা আমি যখন ভাইবা দেই, বিশেষ করে এই এডিটেই যখন, আমি কিন্তু ওইটাও কালেক্ট করে নিয়েছিলাম। আমার ফ্রেন্ড পড়তো, আমার রুমমেট। তো আমি ওইখান থেকে নেওয়ার চেষ্টা করতাম যে এইখানে যে ইনফরমেশন গুলো আছে, মানে খুবই আসলে জাস্ট ইনফরমেশন, আমি সিলেক্টিভ এই এই অংশটা পড়লে আমার কাভার হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি চুজ করে নিয়েছি এটা। তো দেখা গেল যে ওটুকু পরে বা মানে কথা হলো যে গুরুত্বপূর্ণ গুলো পড়তে হবে। হ্যাঁ, বিশাল বড় বই দেখা গেছে অনেকে ওই যে প্রফেশনাল বই কিনে ফেলছে এখন কি, যে হুম। ব্যাংকের হুম। কেনা, ভাই 10 মার্ক আসবে এটার জন্য প্রফেশনাল দরকার নাই। এই যে কি জানা বলে আমাদের খালেদ মাসুদ যেই যা দিছে এটার চেয়ে বাইরে যাওয়ার দরকার নেই, বরঞ্চ এটার চেয়ে কম কমাই যতটুকু পড়া যায়, হ্যাঁ ভালো। হুম। তারপরে আমরা তাহলে এই অ্যানালিটিক্যাল স্কিলের দিকে যাবো। অ্যানালিটিক্যাল স্কিলটা আমরা কিভাবে আসলে ইয়ে করতে পারি? এখন ফার্স্ট অফ অল যেটা বিষয় যে আসলে এই অল্প সময় থাকতে সিলেবাস চেঞ্জ করে দেওয়াটা আসলে একটু খারাপ, মানে আমার মতে খারাপ। কারণ কি, সবার একটা প্রিপারেশন থাকে যে আমি এই কয়দিনের ভিতরে প্রিপারেশনটা শেষ করব, আমি রিভিশন দিব, আমার প্রিপারেশনটা আমি পিক পয়েন্টে নিয়ে যাবো। তো এই মুহূর্তে আসলে ট্র্যাক চেঞ্জটা একটু প্রিপারেশনের খুব ক্ষতিকর। তবে এই ক্ষতিটাকে আপনার মানে শক অ্যাবজর্বার হিসেবে অ্যাবজর্ব করে নিতে হবে, যার জন্য নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো তার ভিতরে দুইটা যে চেঞ্জ আমরা দেখলাম, যে ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং যে নলেজ, আর এই যে অ্যানালিটিক্যাল এবিলিটি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যানালিটিক্যাল এবিলিটি কিন্তু এটা আপনার কমপ্লিটলি ম্যাথের সাথে কানেক্টেড। অর্থাৎ আপনি যদি ম্যাথমেটিক্সটা খুব ভালোভাবে পারেন, হ্যাঁ, আপনি এটা মানে ইনার যেই একটা ব্যাপার, যে আপনি একটা ম্যাথ আপনাকে দেওয়া হলো, আপনি ম্যাথটা বুঝতেছেন যে হ্যাঁ আমি এইখানে আমি ধরলে এটা ক্র্যাক করা পসিবল। এই যে একটা ধরতে পারার যে বিষয়টা, এটার যে যে ছোটখাটো যে ফাঁকফোকর, এইটা ধরে সলভ করাটা কিন্তু অ্যানালিটিক্যাল এবিলিটি। অর্থাৎ আপনার ম্যাথমেটিক্স এর যে আপনার টেকনিকটা আপনার আছে, সেম জিনিসটা আপনার অ্যানালিটিক্যাল এবিলিটিতে কাজে লাগবে। তবে এখানে একটা বিষয় আপনার অবশ্যই করতে হবে, এটা হচ্ছে যে রেগুলার প্র্যাকটিস। আমরা মাঝখানে যখন বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এনটিওর পরীক্ষা হইতো, ওইখানে দেখলাম যে আইবিএ পরীক্ষা, তো ওদের অ্যানালিটিক্যাল এবিলিটির কিছু প্রশ্ন থাকতো। তো ওইখানে প্রশ্নটা আসলে কমপ্লিটলি ব্যাংক যে ম্যাথটা আছে এটার মতোই থাকতো, বাট একটু অ্যাডভান্স লেভেল। অর্থাৎ আপনাকে ম্যাথটা ব্রেক ডাউন করতে হবে,
পার্ট বাই পার্ট করতে হবে। মোট কথা আপনার মানে টোটাল যে একটা সিকোয়েন্সটা এটা ক্র্যাক করতে হবে। তো এটার জন্য আপনার একটু প্র্যাকটিস তো অবশ্যই লাগবে, এবং আপনার হচ্ছে ম্যাথে একটু ভালো করতে হবে। এটা এটা এই এই দুইটা আমার মনে হয় যে মেনটেন করতে পারলে অ্যানালাইটিক্যালে যে 20 মার্ক এখানে ইজিলি 13-14 মার্ক ক্যারি করা পসিবল। ওকে, তার মানে আমরা আমাদের যে ডাইজেস্ট বইটা আছে না, ওটার মধ্যে একটা পার্ট হুম আছে, ছোট্ট একটা পার্ট, এটা হলো আইকিউ। মানে এটা হলো হ্যাঁ 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 আমরা এটা অ্যাড করছি, এটা হলো আইকিউ, মানে আইকিউ এন্ড আদার্স। মানে হুম এগুলো আসলে আমরা বলি যে আহ, মানসিক দক্ষতা বা ওরকম টাইপের মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ হুম যেগুলো, ওগুলো আসলে আমরা আহ, আসতে দেখি, হ্যাঁ, সাধারণত পরীক্ষার মধ্যে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসে না যে তা না, এই যে পরীক্ষা বিগত প্রশ্নগুলোর মধ্যে একটা না হুম একটা হলে আসছে, যেমন এমুকে আপনার বোন লাগে, হ্যাঁ, এমুকে আপনার ইয়া লাগে, তো তার এমুক, মানে জাস্ট সম্পর্ক বিল্ড আপটা, এটা যেন সে পড়ে, প্রশ্নটা পড়ে যেন বলতে পারে যে সে কি লাগে তার, হ্যাঁ হ্যাঁ মানে কে কার সম্পর্ক, এই সম্পর্ক রিলেশন। এখন দেখেন, এই ঘড়ির যেই মানে ইয়াটা আসে, ম্যাথ গুলো আসে, এগুলো কিন্তু আইকিউর হুম মধ্যেই পড়ে। হ্যাঁ, এগুলো তো আসলে হুম আইকিউর মধ্যেই পড়ে। আমরা যদি আমরা একটু স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ, একটা স্ক্রিন শেয়ার দিই, হুম হুম আমাদের ডায়েরি বই থেকে আমরা একটা স্ক্রিন শেয়ার দিই। এই এই যে স্ক্রিনটা আমি শেয়ার দিলাম এখানে, মেন্টাল এবিলিটি, এই যে যে এইটা কিন্তু আসলে মেন্টাল ম্যাথের মধ্যে পড়ে না। এই যে যে একটা ঘড়ির হ্যান্ডস কতবার, হাউ মেনি টাইমস ইন আ ডে দ্য হ্যাঁ, হ্যান্ডস অফ দ্য এগুলো কিন্তু আসলে আইকিউ টাইপের, এগুলো কিন্তু মানে ম্যাথমেটিক্যাল বা ইয়া না, হ্যাঁ, এইগুলো হুম হুম IQ, যে হাউ মেনি টাইমস টু দ্য হ্যান্ড অফ ক্লক, হ্যাঁ, কোয়েশ্চেন, এটা কিন্তু হুম হুম। বাংলা ব্যাংকে কিন্তু একাধিকবার আসছে এই যে, আসছে হ্যাঁ। এটা কিন্তু আসলে ওই অ্যানালিটিক্যাল স্কিলস থেকে এটা মানে দেয়া, যে আসছে। হুম যাচাই করা এই বিষয়টা, হ্যাঁ, এই ধরনের ম্যাথ যেগুলো। তারপরে আমি যেটা বললাম যে এ এ ফার্মার হ্যাজ 17 sheep, sheep and all but 9 died, how many are left? হুম এখন এটা কিন্তু, এটাও কিন্তু আইকিউ টাইপের ম্যাথ, হ্যাঁ, হুম মানে হ্যাঁ। আহ, এখানে বলছে 17টা ভেড়া আছে, তার মধ্যে অল বাট 9 ডাই, মানে কি বোঝাচ্ছে যে অল এই 9টা বাদে বাকি নয়টা সবগুলো বাদে হচ্ছে বাকি মরে সবগুলো গেছে। মারা গেছে, কিন্তু অ্যান্সার হ্যাঁ কিন্তু নাইনি। প্রশ্নের মধ্যে অ্যান্সার হ্যাঁ আছে, হ্যাঁ সলভ করা লাগে না, অ্যান্সার আছে। এটা কিন্তু প্রশ্নের মধ্যেই অ্যান্সার আছে, সলভ করা হুম লাগে হুম না। হ্যাঁ, এখন এইটাকে দেখা গেছে কি, অনেকে এই যে ম্যাথ করে টোরে একদম অবস্থা, এটা এই যে অল হ্যাঁ বাটের আছে, অল বাটের পরে যেটা আছে এটাই কিন্তু অ্যান্সার। এটা এখানে হুম সত্য থাকুক আর এখানে যতই থাকুক, এরা হয়তো ফরম্যাটটা চেঞ্জ করে আসতে পারে, অঙ্ক মানে ম্যাথের সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে, এছাড়া তো আর কিছুই না। হুম, এখন এই না। ম্যাথটা আমি কি মানুষ সংখ্যা বলতে পারি না, এটাকে আমরা মানে অ্যানালিটিক্যাল স্কিল, একজন মানুষের অ্যানালিটিক্যাল স্কিল কিন্তু এটা স্কিলের মধ্যে, ওই স্কিলের মধ্যে কিন্তু পড়ে। হুম হুম তো আমরা যদি 39, আচ্ছা, আরেকটু আগাই, এই যে অরেঞ্জ টোরেঞ্জ টাইপের শিপ টিপ, এই যে এইটা হলো আসলে হুম রিয়েলি হলো কি, যে এই ম্যাথটা হলো আরো আইকিউ টাইপের, মানে অ্যানালিটিক্যাল হুম হুম পড়ে, যে ইন এ সার্টেন কোড, এইটা যদি হয়, এইটা যদি এভাবে লিখে, মানে অ্যান্সারটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছে, বাট দেয়া আছে হ্যাঁ। ধরে নিতে হবে শুধু নিজেকে। হ্যাঁ, রিলেশন, এখান থেকে কোডটা বের করে নিয়ে এখানে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এখান থেকে বের করে নিয়ে এখানে গিয়ে প্রয়োগ করতে হবে। এই এই ম্যাথ গুলো তো আসলে হুম এই- মানে এই অ্যানালিটিক্যাল মানে অংশগুলো কিন্তু আগেও ছিল পরীক্ষায়, পরীক্ষায় হুম ছিল। হুম এখন কি মার্ক নির্ধারিত করে দিয়েছে যে 20 মার্ক, এটাই। আর আগে 5 মার্ক আসতো, কিংবা 2 মার্ক আসতো, কিংবা এরকমই 5-6 মার্ক আসতো আর কি, ঘুরে ফিরে, মানে যদি বলে না, আমার সাথে তর্কে দিতে পারে কেউ কেউ যে এটা তো ম্যাথ, হ্যাঁ, এটা তো ইয়া না, আইকিউ না, বলতে পারে, হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা এই যে এটাও একটা, এই যে বাংলা ব্যাংকের রেডি 18, ঠিক আছে, হুম এই যে অফিসার 18, হ্যাঁ, তো এই যে পোর্শন গুলো, এগুলো কিন্তু অলরেডি পরীক্ষার মধ্যে
এসেছে, হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু এগুলো হুম, আসছে, এবং আমরা আচ্ছা। অনলাইন থেকেও কিছু সংগ্রহ করছি। এই যে সাপোজ ইজ ফ্রাইডে, আজকে আজকে হলো শুক্রবার, তাহলে মানে 65 মানে এততম দিন কিবার হবে, এই ধরনের। এবার করো। হ্যাঁ, শুধু বাংলাদেশ ব্যাংকে না, অন্যান্য ব্যাংকের মধ্যেও এগুলো আসছে। তো এটা এগুলো আসছে। শেয়ার দেওয়ার মানে কারণ হলো যে একটু দেখানো যে আসলে অ্যানালিটিক্যাল স্কিলসটা কিরকম, অ্যানালিটিক্যাল স্কিলসটা কিরকম। এই অ্যানালিটিক্যাল স্কিলস বুঝেই না, তারপরে দেখা গেছে যে সে এটা নিয়ে খুব প্যারায় আছে, হ্যাঁ। কিন্তু সে কিন্তু এই ধরনের ম্যাথ সে নিজেও সলভ করছে বিভিন্ন কিছু থেকে, হুম। সে এগুলো করছে। এ হলো বিষয়। আমি শেয়ার অফ করি। এখন আপনার মতামত আপনি জানাবেন অ্যানালিটিক্যাল স্কিল সম্পর্কে, এবং আমরা এটা স্কিপ করে যেহেতু ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং ইয়াটা আপনি পুরা বই লিখে ফেলছেন স্টক করলে, অনেক সুন্দর করে ওটা সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আর আপনি যদি কোনো কিছু শেয়ার দিতেন সেটাও করতে পারেন। আর হুম। আপনি যদি বলেন আমার মানে ডাইজেস্ট বই থেকেও আমি শেয়ার করে দিতে পারবো, আপনি ওখানে হুম। মন্তব্য করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা অ্যানালিটিক্যাল স্কিল সম্পর্কে যেটা দেখলাম আসলে এটা আসলে ট্রু। মানে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষাতে অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার করতেছি অলরেডি। আমাদের অনেক সময় দেখা যায় জিকে তেও কিন্তু এরকম উপস্থিত বুদ্ধি সম্পন্ন প্রশ্ন চলে আসে একটা দুইটা। আবার ম্যাথমেটিক্সে কিন্তু অলরেডি এগুলো ইনক্লুডেড। তো আমি বলবো যে এটার জন্য আলাদাভাবে আসলে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে যেই ম্যাথ গুলো আছে যেগুলো একটু ট্রিকি, যেগুলো একটু আপনাকে বুঝতে হবে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাকে সলভ করতে হবে, এইগুলোর প্রতি একটু নজর দিতে হবে। একটু রেগুলার প্র্যাকটিস করলে আমার মনে হয় যে এটা হয়ে যাবে। আর আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজের ক্ষেত্রে, তো এইটা আসলে যারা একবার বা দুইবার ভাইবা দিয়েছে মানে তাদের কাছে ব্যাপারটা খুবই ক্লিয়ার। কারণ যখন আমরা ভাইবা দিতে যাই, হ্যাঁ, তো তখন কিন্তু আমার ব্যাংকের এ টু জেড সবই পড়তে হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কাজ, এটার প্রতিষ্ঠান, এটার ডিপার্টমেন্ট, এটা কিভাবে মেনটেন করে, শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানি অ্যাক্ট। এটা ছাড়া আমরা যেই চয়েসটা ফার্স্টে দিই বা সেকেন্ডে দেই সেটা সম্পর্কে আমরা অনেক ডিটেলস জেনে যাই, সেটা কিভাবে কাজ করে, ব্যাংকের প্রোডাক্ট কি, ব্যাংকের আসলে প্রফিটটা কিভাবে হয়, ব্যাংক কিভাবে কাজ করে। এই যে যে বিষয়টা, হ্যাঁ, এই টোটাল জিনিসটা আসলে একটা ফাইন্যান্সিয়াল সিলেবাসের ভিতরে। অর্থাৎ আমাকে কি করতে হবে, জাস্ট ব্যাংকিং সেক্টরের যে ডাটা গুলা, ব্যাংকিং সেক্টরের যে টার্মস গুলা, ব্যাংকিং সেক্টরের যে কাজগুলো আছে সেগুলা করতে হবে। তো কাবিল ভাই আপনি যদি একটু শেয়ার করতেন আপনার ডাইজেস্টের অংশ থেকে আমি একটু ক্লিয়ারলি বলতে পারতাম। এটা হচ্ছে যে আসলে ব্যাংকের আমরা যে ওকে। জিকেটা পড়ি। হ্যাঁ, একটু শেয়ার করেন, আমি তাহলে একটু বলতে আমার সুবিধা হবে আসলে এখান থেকে। আচ্ছা, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স সংক্রান্ত এই যে এটাই আমি শেয়ার করতেছি। আপনার যেহেতু এটা অংশটা পড়াও আছে, দেখতে পাচ্ছেন কিনা? এখনো আসেনি, লোডিং হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে। তো এই যে দেখেন, আমরা কিন্তু এখানে মানে ক্লিয়ারলি মানে ইনফরমেশন পাচ্ছি যে আমার সেন্ট্রাল ব্যাংকটা কবে হয়েছে, কি হয়েছে, এটার টোটাল হিস্টোরি, গভর্নর স্যার, বা এটার অপারেশন কিভাবে হচ্ছে, মানে এভরিথিং ডিটেলস। তো আমার ব্যাংকিং নলেজ বা ফাইন্যান্সিয়াল নলেজ জানতে হলে ফার্স্টে কিন্তু আমার বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানতে, দেন এরপরে আস্তে 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 আসবে যে এই বাংলাদেশ ব্যাংক কিভাবে অন্যান্য ব্যাংকে সুপারভাইজ করতেছে, বা আমার দেশের যেই ইকোনমিক যেই সিচুয়েশনটা, আমার ইকোনমিক বিভিন্ন ডেটা, বা আমার ইকোনমিটা কিভাবে চলছে, মানিটারি পলিসি, ফাইন্যান্সিয়াল বিভিন্ন যে টুকটাক পলিসি আছে, বিভিন্ন রেট আছে বাংলাদেশ ব্যাংকের, এই বিষয়গুলো। এবং এটার সাথে আপনি দেখবেন যে কাবিল ভাই আপনার এখানে অনেক টার্মস আছে, ছোট ছোট শর্ট টার্মস গুলো আছে। তো ওই পার্ট থেকে কিন্তু আমরা মানে যদি আমরা একটু দেখে নেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিশেষ করে এই জিনিসগুলো কিন্তু রিটার্ন, প্রিলি, ভাইবা, মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব মানে ভালোভাবে কাজ করে। এই যে দেখেন যেমন এখানে এই যে আপনার এখানে যেটা দেওয়া আছে, হ্যাঁ, যে ব্যাংকিং আসলে ফার্স্ট কি কি আসছে, কে নিয়ে আসছে, কিভাবে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল বা ব্যাংকিং নলেজের গ্রাউন্ড, একদম গ্রাউন্ড। এখান থেকে কিন্তু আস্তে 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 ডেভেলপমেন্ট হয়ে আসছে। তো আমার কিন্তু যখন আমি এখানে 10 মার্কের জন্য পড়বো, প্রিলির জন্য, রিটার্নের জন্য, আমার কিন্তু সেম পড়াশোনা। তো আমি দেখতে পাচ্ছি আসলে এটা আমার জন্য আরো ভালো হয়েছে। আমি যদি প্রিলিমিনারির জন্য আমি পড়ি 10 মার্কের জন্য, তো আমার কিন্তু রিটার্নের জন্য হয়ে যাচ্ছে, ভাইবার জন্য হয়ে যাচ্ছে। এবং দেখেন আপনার, আমি যদি আপনার বইটাকে এক্সাম্পল হিসেবে ধরি,
আপনার এখানে যে ডাটাটা আছে, আপনার এখানে যেই লেখা আছে, ডিটেলস ডিসকাশন আছে, আমার মনে হয় যে এটার বাইরে আসলে ফাইন্যান্সিয়াল বা ব্যাংকিং সেক্টরে এর বাইরে কিছু নাই। এগুলোই আসলে সব। হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনার এটা, আমি একটু একটু নিচে যান ভাই, আমি একটু নিচের অপশন একটু দেখি। ওই যে বিভিন্ন যে টার্মস গুলো, এই যে হ্যাঁ, এই যে দেখেন আপনার এখানে যে ইলাবোরেশনটা, এটা আমি আসলে এটা এক্স্যাক্টলি কেন বললাম, আমি যখন রিটেন দেই, প্রথম রিটেন দেই সিনিয়র অফিসার 20 ভিত্তিক, তো তখন আপনার একটা বই ছিল, ব্যাংক রিটার্ন গাইডলাইন। তখন তো ওইটাতে আমি এই যে এরকম যত ছোট ছোট টার্ম ছিল, হ্যাঁ, যে ফোকাসটা ছিল ব্যাংকিং সেক্টরে, আমি সবগুলো নোট করতাম। যে এই যে ছোট ছোট যে টার্ম, এটা আমি নোট করে লিখে রাখতাম। যে আমি ভাবতাম যে এটা যদি কখনো ফিল্ডে আসে, বা এটা যদি আমার ভাইভাতে আমি যদি যেতে পারি, ভাইভাতে যদি আসে, বা অনেক সময় জিকে তেও কিন্তু চলে আসে। বিশেষ করে এখানে দেখা যায় যে এসিইউ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিট, এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এগুলো কিন্তু প্রচুর কমন। বিএসসিএইচ, বিএফআইইউ, এগুলো কিন্তু খুবই কম। সো আমরা কিন্তু অলরেডি এগুলা পড়াশোনা করে আসছি, এবং আমরা জিকের ভিতরেও পড়াশোনা করতেছি, রিটেনের জন্য পড়াশোনা করতেছি। তো আমার মনে হয় যে এটা মানে সবাই যেরকম প্যানিকড হয়ে যাচ্ছে যে আমার তো আর 8 থেকে 9 দিন সময় আছে, আমি কি করবো এখন, আমার এত পড়া। আমার মনে হয় যে এইখানে যা আছে এইটা আমার মনে হয় যে enough। এর বাইরে খুব বেশি আর পড়ার আসলে প্রয়োজন আমার মনে হয় যে নাই। হ্যাঁ, এই যে দেখেন আপনার এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে। এই যে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন যে জেএআইবি, এআইবিবি, এগুলা কিন্তু মানে টোটাল ব্যাংক সেক্টরটা কভার করছে। এর বাইরে আমি যদি আরেকটু দেখি, আপনার এই যে নিচে আরেকটা অংশ ছিল, এই যে দেখেন এখানে কিন্তু ইয়ে আছে। তারপরে এই যে আপনার এখানে যে আলাদা করে একটা প্রশ্নের যে সেকশনটা, যে আমার এমসিকিউ, রিটেন এবং ভাইবার জন্য আমি এখানে কি করবো, এখানে এটা যদি কেউ কভার করতে পারে, আমার মনে হয় যে রিটেনের যেই মানে শর্ট কোশ্চেন আসতে পারে, এটাও কিন্তু কভার হয়ে যাবে। মোট কথা আপনার ফার্স্ট টু লাস্ট যেই ইনফরমেশনটা আছে সেটা, প্লাস এই যে অংশটা আছে লাস্টে যে একটা কনক্লুশন আকারে দেওয়া, এটা পরে একটু প্র্যাকটিস যদি কেউ করে, যে রেগুলার, যে আমি এটা রেগুলার একটু পরে দেখি, মেমোরাইজ করি, হ্যাঁ, আমার মনে হয় যে এটা এনাফ। এখানে আমার যে 10 10 20 মার্কের ইয়েটা আছে, আমার মনে হয় যে এটা টোটালি আসলে এনাফ। এটা হলো যে আমাদের আহ, আহ, ইয়া পার্ট, ব্যাংকিং পার্ট যেটা, যেটা আমরা কিভাবে রাখছি। তারপরে আমি যদি এই যে আরেকটা পার্ট আছে, এটা হলো গিয়া ফাইন্যান্স। এটা নিয়ে আরো পেনিকড। ব্যাংক তো কিছু জানে, ফাইন্যান্স সম্পর্কে কিছু পাবলিক জানেই না, তার জন্য ফাইন্যান্সেরটাও একটু দেই। ফাইন্যান্স বলতে মানে তারা মনে করতেছে যে আহ, কোনো এক ফাইন্যান্স বই থেকে আসবে। বিষয়টা এরকম না। ফাইন্যান্স হলো কি আমাদের অর্থনীতির সাথে জড়িত। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকোনমি কিন্তু সেটাই এখানে যেটা চলে আসে। বলছিলাম। ইকোনমি কিন্তু এখানে চলে আসে। ফাইন্যান্স বলতে এখানে আসলে সাধারণ জ্ঞানটাকে স্ট্রিচ হয়ে করে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। ওই সেটাই। কি যেন বলে, একজন মানুষ মানে কি যেন বলে, যে আফ্রিকা মহাদেশ সম্পর্কে একটা মানে তথ্য জানে কি করবে? সে ব্যাংকিং সেক্টরে যাবে, বা একজন হম মানুষ হম। সে, সমুদ্রের এই যে ইয়ার সময় গভীরতা জানে না, তো তার লাভ নাই। বা কি পাহাড় করবে, হ্যাঁ। তো লাভ নাই। হ্যাঁ, এইগুলো মানে জেনে তো লাভ হচ্ছে না। তাই তার কারণে এটাকে কি করছে, যে ব্যাংকের ইয়ার করে দিচ্ছে আর কি। হ্যাঁ, যদিও আমার বইতে সাধারণ জ্ঞান বিস্তর বলা আছে, তারপরে আমি বলবো এপ্রিসিয়েট করি এই বিষয়টাকে, যে তবে অ্যানালিটিক্যাল স্কিলস দেওয়া, এই জিনিসগুলো দিয়ে একটু সময় বেশি দিতে পারতো। এটা খুবই ইয়া হয়েছে। আমি আমার মানে আমার যতটুকু মানে ইয়া হয় আর কি, হম আমার ব্যক্তিগত মতামতে দিতে পারে, সবগুলোই দিতে পারে। এটা সিলেবাসটা খুবই সুন্দর, কিন্তু হম। সিলেবাসে অ্যাডজাস্ট করার জন্য মানে প্রার্থীদেরকে সময় দেওয়া উচিত। হ্যাঁ, সময় দেওয়া লাগতো, মিনিমাম 1 থেকে 2 মাস সময় হ্যাঁ, দিলে হ্যাঁ, চাইলে অ্যাডজাস্ট করতে হবে তেমন। অ্যাডজাস্ট করতে পারতো। যে 1 মাস সময় দিলো, যে হ্যাঁ সিলেবাস দিছে, এই ধরনের নিয়ে একটু স্টাডি করলো, নিজেরা নিজেরা স্টাডি করলো, কিংবা কোনো মেন্টরের কাছে গেল, এই জিনিসগুলো আসলে করতে পারতো আর কি। হুম। যাক, হম এখন হম। কর্তৃপক্ষর তো আর মানে সমালোচনা করা যাবে না। কিছু করার থাকে না। হম। নিশ্চয়ই বেকারদের ভালোর জন্যই কর্তৃপক্ষ এই কাজটা করছে, যে দ্রুত এদেরকে নিয়োগ দিয়ে। আসলে প্রস্তুতি কি? প্রস্তুতি হলো আমি প্রস্তুত, আপনি প্রস্তুত, আপনি খারাপভাবে প্রস্তুত, আমিও খারাপভাবে প্রস্তুত, আপনি ভালোভাবে প্রস্তুত, আমিও ভালোভাবে প্রস্তুত। মানে প্রস্তুতির আসলে শেষ নাই। চাকরি পড়াশোনা অন্তত হম প্রস্তুতির শেষ নাই। কেন বলবো? যে একজন মানুষ
এই অনার্স পরীক্ষা দিয়ে গিয়ে অনার্স হুম। পরীক্ষা দিয়ে গিয়ে সে সাথে সাথে গিয়ে চাকরি পেয়ে ফেলে, সে ক্যাডার হ্যাঁ। কিংবা সে বাংলা ব্যাংকে রেডি। আরেকজন দেখা গেছে অনার্স পড়ার পরে সে 2-3 বছর পড়াশোনা করে পড়ে তারপরে এডি। তার তারও প্রস্তুতি, তারও প্রস্তুতি। হ্যাঁ, তার প্রস্তুতির কারণে সে ওই উপস্থিত, সে পরীক্ষা দিয়ে হয়ে গেল। হ্যাঁ, হুম। তো হুম। এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক দিকে আগায় যায়। আগে। হ্যাঁ, হুম। এখন দেখেন ওই যে অফিসারের পরীক্ষা দিয়েছে পরের দিন, অফিসারের সিলেবাস কিন্তু আবার চেঞ্জ করা নাই, সিলেবাসটা আগেরই আছে। পূর্বের যেটা আছে সেটাই রাখছে ওরা। সিলেবাসটা আগেরই রাখছে। তো এখন এই আর্থিক বিষয়গুলো, স্টক মার্কেট সম্পর্কে, আমাদের অর্থনীতির সাথে যেই জিনিসগুলো জড়িত, ক্যাপিটাল মার্কেট জড়িত, হ্যাঁ, হুম। তারপর আমাদের কি যেন বলে যে আর্থিক অংশে, মানি মার্কেট। হ্যাঁ, মানি মার্কেট জড়িত। হ্যাঁ। হ্যাঁ, হুম। এইসব জিনিসগুলো যদি তারা জানে তাহলে ওই যে এই যে যেমন অনেকে ট্যাক্স ইয়ার, তারপরে হলো গিয়া বাজেট ইয়ার, তারপরে হলো হুম। কি যেন বলে অ্যাসেসমেন্ট ইয়ার, মানে এইসব হুম। টার্ম হুম। গুলো অনেকে এই যে, জানে না। হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞাসা যদি করে যে আমাদের মানে অর্থ বছর মানে ক্লোজিং হয় মানে কোন মাসে, এটাও বলতে কোন পারে না। মাসে? তাহলে ক্লোজিং একটা মানুষ জানলে সে কিন্তু আসলে স্টার্ট হয় এটা জানবে যে জুন মাসে ক্লোজিং, জুন ক্লোজিং, আর হলো গিয়ে হুম। আহ জুলাই তাহলে শুরু। তো এই হুম। আর কি বিষয় তো এটা, এই পার্টটার উপর আপনি ব্যাংকিং এর উপর তো আপনি মতামত দিলেন, এখন এই পার্টটার উপর যদি আপনার মতামত, মূল্যবান মতামত দিতেন। ফাইন্যান্সের ক্ষেত্রে আসলে আপনি যেটা বললেন ভাই, আমি আসলে ওটার সাথে একমত। আমরা বিগত সময়ে ফাইন্যান্সের বিষয়টা পড়তাম হচ্ছে জিকে থেকে। আমাদের জিকে এর বইতে কিন্তু একটা পার্ট থাকতো ইকোনমি বা হচ্ছে এই ফাইন্যান্স রিলেটেড, যেখানে হচ্ছে আমাদের ফিসক্যাল বাজেট থাকতো, আমাদের ইকোনমিক্যাল বিভিন্ন ডেটা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স কত, আমাদের বৈদেশিক মুদ্রার বিভিন্ন রেট থাকতো। তারপর হচ্ছে এই যে ইনভেস্টমেন্টের বিভিন্ন ইনফরমেশন, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এই যে ট্যাক্সের সাথে রিলেটেড যত বিষয়গুলো আছে, এই যে জিডিপি, জিএনপি। তো এই যে টোটাল আমার বাংলাদেশের ইকোনমি নিয়ে যেই ব্রড একটা জিকের অংশ ছিল, আসলে এটাই এখন আমরা ফাইন্যান্স হিসেবে ধরে নিব, কারণ ফাইন্যান্সটা টোটালি এটার সাথে রিলেটেড। এই যে যেমন এখানে যে ইলাবোরেশন গুলো আমরা হচ্ছে দেখতেছি এই পেজটাতে, যে এই যে বিভিন্ন ইপিজেড বা হচ্ছে আমার ওই যে জিডিপি, জিএনপি, এনএনআই, আমার হচ্ছে পিওপি। তো এই জিনিসগুলো কিন্তু টোটালি ফাইন্যান্সের সাথে রিলেটেড। তো আমার কিন্তু আসলে প্যানিক হওয়ার কিছু নাই, কিন্তু মানে কারণ হচ্ছে যে আমি কিন্তু জিকে অংশে এগুলো অলরেডি পড়ে ফেলেছি। আমার মানে ওই জিনিসটাই কিন্তু আমি আবার এখন জাস্ট সেপারেট একটা অংশ, লিমিটেড একটা অংশ হিসেবে আমি কিন্তু পড়ছি। তো আমার মনে হয় যে জাস্ট ওই অংশটা সিলেক্টিভ আমি পড়লেই আমার পুরো অংশটা কাভার হয়ে যায়। ওকে, তাহলে এই সব টার্মগুলো অনেকে সাধারণ জ্ঞানের জন্যই পড়তো, কিন্তু এখন তো এগুলোকে স্পেসিফাই করে দিয়েছে, অর্থাৎ এগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্স এখন আমাদের দিতে হবে। এই হলো বিষয়। হুম। আমরা রিটেন পার্টে চলে যাব। হ্যাঁ, রিটেন পার্টে চলে যাব, তারপর একটু মন্তব্য নিয়ে রিটেন পার্টে যেই বিষয়টা এখন আছে বেশি, সেটা হলো যে আহ, এই যে অ্যানালিটিক্যাল, ওখানেও অ্যানালিটিক্যাল বয়টাও ওইখানেও আছে। হ্যাঁ, তো এই অ্যানালিটিক্যাল নিয়ে আবার কারা ভয় পাবে না জানেন? আমি দেখতেছি এখন উল্টা হ্যাঁ, হ্যাঁ। উল্টা হয়ে যাবে। উল্টা হবে কি, এই যে যারা বেসরকারি ব্যাংকে এতদিন পরীক্ষা দিত, তারা এখন এখানে আগায়, এর একটা অ্যাডভান্টেজ পাবে আসলে। এরা কিন্তু আইবি বেসড প্রিপারেশন তো যারা। তারা তো আইবি বেসড পড়াশোনা করতো যে আমার বেসরকারি ব্যাংকে দ্রুত নিয়োগ হয় এবং দ্রুত আমার চাকরি দরকার। তো ওরা এগুলো সলভ করা আছে, তো ওরা একটু হুম। এগিয়ে। হুম। হ্যাঁ, তো এজন্য আমি আসলে স্টুডেন্টদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা প্রাইভেট ব্যাংকের প্রশ্নগুলো মূলত দেখবেন এখন। হুম, হুম। এটা হলো প্রিলি রিটেন ওভার ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকের যে প্রশ্নগুলো হয় ওগুলো একটু দেখবেন। হুম। আর কি যেন বলে, প্রিলির জন্য দেখা গেছে বিসিএস এর মানুষ কিন্তু কোথাও দেখতে হবে। অ্যানালিটিক্যাল স্কিলস বলতে আসলে ওই যে স্কিলটা কিরকম আছে, আর রিজনিংটা আবার একটু আহ, মানে বিশদ আকারে আর কি, একটু বড় আকারে আসবে, এই আর কি। হ্যাঁ। তো এখন ম্যাথমেটিক্যাল জ্ঞান যারা আছে সে এটাতে আটকাবে না, তার মানে দক্ষতা হুম। তারা আছে। ডেফিনেটলি সে ভালো করবে এখানে। আচ্ছা, এখন এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং আর অ্যানালিটিক্যাল মানে
রিজনিং, এগুলো আসলে কাছাকাছি বিষয়। একটা জিনিস নিয়ে আসলে চিন্তা করা বা বিষয় নিয়ে একটা একটা টপিক দিয়ে দিল বা একটা গ্রাফ দিয়ে দিল, এটাকে পক্ষে বিপক্ষে যুক্তি দিতে পারে, তো বলতে পারে যে এটাকে যুক্তি দাও। হ্যাঁ, যেটা আসলে বিএবিএম এর প্রশ্নে করে আর কি। আর এই ধরনের প্রশ্ন করতে পারে, এই ধরনের প্রশ্ন করতে পারে আসলে। আহ, আমরা যদি দেখছি যে আইবিএ করে এই ধরনের প্রশ্ন, তো আইবিএ এর বিভিন্ন প্রশ্ন যদি একটু দেখে নেয়, হ্যাঁ, এটা ভালো। আর বিএবিএম এর প্রশ্ন একটু যদি দেখে নেয়, মানে সিস্টেমটা এরকম না যে আইবি এর সব প্রশ্ন এখন গিয়ে সলভ করা, ভাই সময় তো নাই, আপনার তো সময় নেই এখন। সময় নাই তো। মাত্র সিস্টেমটা 7 থেকে 8 দিন সিস্টেমটা সময়। জেনে যেতে হবে যে এই ধরনের সলভ করতে হয়, বা এই ধরনের আসে, এই ধরনের আসলে এই ধরনের উত্তর করতে হবে, এইভাবে উত্তর করতে হবে। দেখা গেছে মডেল কিছু সলভ করে নিতে হবে। আর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারাও এই ধরনের প্রশ্ন করে। হুম। এফবিএস, ফাইন্যান্স, তারপরে আর্টস ফ্যাকাল্টি আছে। তো আমরা রিটেন পার্টে যদি বলি, আর কি চেঞ্জেস আছে রিটেন পার্টে? এখানে আছে ওই যে ফাইন্যান্সিয়াল যে নলেজটা, ওইটা আবার 10 মার্কের কিছু অ্যাড, মানে অ্যাড করছে। আর এটার বাইরে আছে বাংলা ব্যাকরণ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বিভিন্ন ইয়াগুলা, রাইট নাও ভার্ব, তারপরে হচ্ছে ওই যে সেন্টেন্স বিল্ড আপ, এই টুকটাক যে বিষয়গুলো আছে, এগুলো আসলে একটু চেঞ্জ। আচ্ছা, এটা নিয়ে যদি আপনি মন্তব্য করেন যে আসলে এটা নিয়ে এখন কি তার নতুন ভাবে মনে হয় না পড়তে হবে এই বাংলা পাঠটা, আর ইংলিশ পাঠটা পড়তে হলেও বাংলা পাঠটা ওই প্রিলি সময় যেটা পড়ছে ওইটা দিয়ে মনে হয় কভার সে করতে পারবে। যাক, হ্যাঁ, আমারও সেটা মনে হয়। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে ভাবা উচিত যে যেহেতু এটা রিটেনে আছে, পিডিতে এটাকে খুব ভালোভাবে শেষ করে ফেললাম। হুম। কারণ হুম পিডিতে হুম হুম কাজে লাগবে, রিটেনও কাজে লাগবে। তো পিডিতে ভালোভাবে শেষ করা যাতে করে এই বাংলা অংশটুকু রিটেনে গিয়ে আর না পড়তে হয়। এই ইংলিশ অংশটুকু রিটেনে গিয়ে রিভিশন দিবে সে, হয়তো একদিন হুম। রিভিশন দিবে, কিন্তু সে এটাকে ওই সময় যাতে বিশদ না পড়তে হয়, পিডিতে এটাকে কভার করে দেবে, মানে আমার স্ট্র্যাটেজিতে এটা বলে। এখন আপনি এই হুম। ব্যাপারে একটু পরামর্শ দেন যে আসলে কি করা উচিত। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হচ্ছে যে আমি যখন প্রিপারেশন নিচ্ছি, আমার খেয়াল করতে হবে যে আমি অল্প সময়ে যেন বেশি অংশ কভার করতে পারি, অর্থাৎ পরীক্ষার হলে বেশি মার্ক যেন আমি নিতে পারি। এখন আমি যখন প্রিলির জন্য পড়বো, আমি সেখানে কিন্তু বাংলার যেই বানান নিয়ম, বাক্য শুদ্ধি, হ্যাঁ, প্রবাদ প্রবচন, কারক সমাস, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু আমি অলরেডি প্রিলির জন্য পড়ছি। তো আমার তখন কিন্তু মাথায় রাখতে হবে যে আমার রিটেন অংশে বাংলায় এটাতে 10টা মার্ক বাড়তি আছে। So আমি এই 6টা সিলেক্টেড চ্যাপ্টার আমি একটু জোর দিয়ে পড়বো। তো যার ফলে হবে কি, আমার রিটেনের জন্য ওভারল্যাপিং করে পড়তে হবে না, আমার কিন্তু অনেক সময় বেঁচে যাচ্ছে। এটা একটা গেল। আর ইংলিশ পার্টে যেটা আছে, এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রান্সফরমেশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম, ফ্রেজ, তো এইগুলোর ক্ষেত্রে আমি বলবো সেম। এখানে ইংলিশে কিন্তু 20 মার্ক, 20 মার্ক কিন্তু হিউজ একটা ব্যাপার। আগে আমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছি ওখানে 30 মার্ক থাকতো জিকের জন্য। তো আমার মনে হয় যে এখানে বাংলা এবং ইংরেজি যে অংশটা অ্যাড করলো, এটা জিকে এর মতোই কিন্তু থাকছে। কারণ আমি কিন্তু প্রিলির জন্য যে পড়াশোনাটা করব, আমি সেমটা কিন্তু রিটেনে দিয়ে আমি কিন্তু 30 মার্কের ভিতরে 24, 25, 26 ওগুলা কিন্তু একদম খুবই ইজি। কারণ আমার এখানে আমি দেখতেছি যে আমি যেটা প্রিলিতে পড়লাম সেটাই আমার এখানে আছে। তা আমার জন্য কিন্তু আরো বেনিফিশিয়াল জিনিসটা, আমি অল্প পড়াশোনা করে কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারি। আমার মনে হয় যে যারা মানে ভালোভাবে প্রিপারেশন নিতে চাই, তাদের জন্য আসলে এটা আরো মানে বেটার অপরচুনিটি, বেশি মার্কস ক্যারি করতে পারবে আরো। ওকে, এখানে আবার অনেকে এই যে একটা পূর্ণাঙ্গ বাংলা বই পড়তে যাবে, আরেকজন একটা পূর্ণাঙ্গ ইংলিশ বই পড়তে যাবে, ওটা না করে তাদের উচিত টপিকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, হুম আমাদের ব্যাংকিং ডাইজেস্ট বইতে এই পার্টগুলো সবগুলি আছে। এখন সে যদি এটা পড়ে, বাংলার এই টপিকগুলো পড়ে পরে যদি সে পারে অন্য কোনো বই থেকে সে আরো পড়ে নি, সমৃদ্ধ হওয়ার তো হুম। চাকরি, চাকরি পড়াশোনায় সমৃদ্ধ হওয়ার কোনো শেষ নাই। হ্যাঁ, শেষ নাই। ওই যে আইসা বলবে এই যে ভাই আপনার ডাইজেস্ট বইটা কি যথেষ্ট, মানে হুম। religion আমি বলি যথেষ্ট কথা তো আসলে মানে কোনো কিছুই যথেষ্ট না। বাংলাদেশের সব বই যদি আইনা দেই, এই আইনা আপনার সামনে দেই, এটাও যথেষ্ট না, কারণ আপনি বই থাকলে কি আপনি পরীক্ষা হলে কি মানে দিতে পারবেন নাকি? তো এই হলো চিন্তাধারা অনেকের। হ্যাঁ,
আমি দেখি যে যেহেতু ব্যাংকিং এন্ড ফিনান্সটা দুই পাশে আছে, তাহলে এটাকে আমরা এমন ভাবে প্রসেস নিব যেন মানে রিটেন হয়ে যায়। হুম। ফ্রিলি প্রসেস দিলে যেন রিটেন হয়ে যায়। তারপর আছে এখানে বাংলা, আছে এখানে ইংলিশ, এগুলো আমরা হুম, আগে থেকে টেস্ট করে নেব। আর সাধারণ জ্ঞানের পেছনে এখন দৌড়াবো না, যেহেতু সাধারণ জ্ঞান হুম, আপাতত আপাতত রিটেনে যেহেতু সাধারণ জ্ঞান, তো রিটেনের সময় আহ ইয়াগুলো করে নিলে হবে। এখন বলেন, আপনি বলেন যে সাধারণ জ্ঞানের 10 মার্ক আছে সাধারণ জ্ঞান। হুম। এখন একটা জিনিস দেখেন যে আমার মানে সবসময় চিন্তা করতে হবে আমার লোডটা কমাতে হবে, মানে আমার প্রিপারেশনটা আমি যত ইজিলি নিতে পারবো আমার জন্য তত বেটার। এখন আমি মানে আসলে জবের মার্কেটে সাধারণত যেটা হয়, আমরা সবাই হচ্ছে মাল্টিপল জবের প্ল্যাটফর্মটা ধরার চেষ্টা করি, অর্থাৎ যে বিসিএস এর জন্য পড়তেছে সে ব্যাংকের ভালো ভালো যে পোস্ট গুলো নবম গ্রেডের যে সার্কুলার গুলো আছে সেগুলো কিন্তু সে ধরতে চায়। আবার হচ্ছে যে ব্যাংকে নবম গ্রেডের জন্য প্রিপারেশন নিচ্ছে সে কিন্তু এর আশেপাশে টুকটাক আহ, কোনো একটা জবের জন্য কিন্তু আবেদন করতেছে। তো সবাই কিন্তু আমরা একটা ক্রস প্ল্যাটফর্মে কিন্তু এঙ্গেজ। তো যার ফলে হয় কি, যে জিকে যে অংশটা এটা আগে যেটা সব জায়গায় ছিল এটা কিন্তু সবাই আমরা পড়েছি। তো আমার মনে হয় যে প্রিলির জন্য আমার যে প্রিপারেশনটা ছিল, আমি সেম প্রিপারেশন দিয়ে কিন্তু রিটেনে আমি 10 মার্ক ক্যারি করতে পারতেছি। তো আমার মানে বাড়তি করে আলাদাভাবে কিন্তু করতে হচ্ছে। আমার একটা জিনিস দেখেন, জিকের পাশাপাশি কিন্তু আমার এখানে এই যে বাংলা ব্যাকরণের 10টা মার্ক এটা কিন্তু একদম প্রিলির মতোই, ইংরেজির যে 20টা মার্ক এটা কিন্তু অনেকটা প্রিলির মতো। প্লাস আমার কিন্তু এখানে এই যে ইয়েটা আছে, ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, এইটা কিন্তু অনেকটা প্রিলির মতো। তো আমার জিকে মানে একটা মেজর একটা পার্ট কিন্তু এই সাইডে কনভার্ট হয়ে চলে আসছে। তো আমার মনে হয় যে আসলে ব্যাপারটা এখন আরো ইজি হলো, যে আমি সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়লে আমার জিকে তে আমি আসলে 10-এ 7-8 মার্ক আমি ক্যারি করতে পারবো। এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং নলেজ, এই যে ইকোনমি বা ব্যাংকিং যে সেক্টরটা আছে এটার সাথে রিলেটেড, অর্থাৎ আমি যদি বলি যে যেমন এই যে নোবেল পুরস্কার পাওয়াটা, বা হচ্ছে ইকোনমিতে বড় কোনো একটা ঘটনা ঘটা, বা ইনভেস্টমেন্ট নিয়ে বড় কোনো একটা ঘটনা ঘটা, এই জিনিসগুলো একটু ফোকাস করে পড়লে আমার মনে হয় যে জিকে তে এটা ভালো মার্ক ক্যারি করা পসিবল। ভাই আপনার হচ্ছে মিউট হয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমাদের সাধারণ জ্ঞানে কম মার্কস আছে, আমরা চেষ্টা করবো যে এখানে হুম, সময় কম দেওয়ার জন্য আমরা রিটেনের সময় পড়ে নিলে হবে। হ্যাঁ, যতটুকু পড়া আছে স্টপ, হ্যাঁ। আপাতত স্টপ, সাধারণ জ্ঞান স্টপ। আমরা পড়বো সাধারণ জ্ঞানের বই থেকে, আমরা ইয়া পড়তে পারি এখন। কারণ ব্যাংকিং এর ইয়া তো এই যে ব্যাংকিং তোমার যে পিডিএফ আছে, আমি তো বলছি যে আমাদের পেজে দিয়ে দিব, হুম, হুম, এটা থেকে বাছাই করে যেগুলো আহ মানে সহজ, এগুলো তো দাগান দরকার নাই, যেগুলো কঠিন ওগুলো জায়গায় 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 করলে যাতে করে, হুম, হ্যাঁ, পরীক্ষায় কঠিনটা আসলে যাতে দিয়ে আসা যায়। হ্যাঁ, হুম। সহজটা তো পড়ার কিছু নাই, যেরকম পারি পারি না। পারি, তার জন্য ওইটা নিয়ে পড়তে পারি। ঠিক আছে, এই হলো। আমরা তাহলে একটু অফিসারের দিকে যাই, যেহেতু অফিসারে তারাও এখন হতাশাগ্রস্ত, মানে যে তারা পরীক্ষা দিবে, সিনিয়র অফিসার তারাও অফিসারে পরীক্ষা দিবে, কিন্তু হ্যাঁ। অনেক সিনিয়র অফিসার দিবে না। কারণ হলো সে অফিসার হয়েই আছে, সে সিনিয়র অফিসার দিছে। তো এই তাদের জন্য কিছু কথাবার্তা আমরা এখন বলবো। তাদের সিলেবাসটা যেটা দিছে এটার মধ্যে আছে তো বাংলা, ইংলিশ আগের মতোই, জেনারেল ম্যাথমেটিক্স, সাথে আবার স্কিলস, যে কোয়ান্টিটেটিভ স্কিলস, এ ধরনের set। আচ্ছা, এটাকে আমরা ওই যে ওই ধরনের অ্যানালিটিক্যাল স্কিলস বলবো বলবো। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, হ্যাঁ, ওইটার সাথে রিলেটেড টাইপেরই আসলে। লিখতে চলবে। হুম, ঠিক আছে, তাহলে বিষয় তাহলে আমি যদি এখানে আপনাকে মন্তব্য দিতে বলি যে আসলে এই যে জেনারেল ম্যাথমেটিক্স এবং কোয়ান্টিটেটিভ স্কিলস, হুম। এই যে এখানে এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে আর কি, যে এটা কি করবো। জেনারেল ম্যাথমেটিক্স তো পারি, কিন্তু ওই যে কোয়ান্টিটেটিভ স্কিলস যে দিছে ওটা পারবো, পারবো কিভাবে, এটা নিয়ে আচ্ছা, আমার যেটা মনে হয় এখন যেহেতু আসলে এই যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে সিলেবাসটা চেঞ্জ আসে, আমার মনে হয় যে ইন ফিউচারে হয়তো সিনিয়র অফিসারের যেই ইয়েটা আছে এটাই হয়তো সিলেক্টিভ হয়ে যাবে আর কি।
দেখা যাবে সব পরীক্ষাটা ওই ওই রকমই। তো আমার মনে হয় যে এইখানে এই যে কোয়ান্টিটেটিভ স্কিলের যে একটা বাড়তি যে সংযোজন, এটা এই যে জামিল ভাই আপনি যে একটু আগে আমাকে একটা জিনিস দেখালেন, ওই যে আইকিউ রিলেটেড যে বিভিন্ন ম্যাথমেটিক্স গুলো আছে, আমার মনে হয় যে ওইটা করলে সবচেয়ে বেস্ট। কারণ কি, আমি ওইটা যদি করি তাহলে আমার এখানে ম্যাথ প্লাস হচ্ছে কোয়ান্টিটেটিভ স্কিল আমার এটা কাভার হচ্ছে, এবং আমার ফিউচারের যে পরীক্ষাগুলো আসবে সেখানে আমার কিন্তু ওই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির যে অঙ্কটা থাকবে ওইটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। So আমার মনে হয় যে ম্যাথের ক্ষেত্রে আমার আইকিউ বেসড, অ্যানালিটিক্যাল বেসড যে প্রশ্নগুলা এবং যে বেসিক যে ম্যাথের যে অঙ্কগুলো আছে, এই তিনটা সেক্টর কম্বাইন আমি যদি করতে পারি আমার আর কোনো চিন্তা থাকবে না। আমার মনে হয় যে টোটালটাই কাভার হয়ে যাবে, এবং এখানে আসলে প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট এখানে আমার একটা অংশ অ্যাড করেছে দেখে আমার যে প্যানিক করতে হবে তা না। আমার বইতে আমার যেই কিছু টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল যেই ম্যাথ গুলো আছে এটা করলে আমার মনে হয় enough। এর বাইরে আর তেমন কিছু লাগবে না। ভাই আপনার মিউট হয়ে আছে আবার। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এই ধরনের প্রশ্ন আসেই, হ্যাঁ, শুধু শুধু পেনিক হয়ে, ওই পার্টটা নিয়ে পেনিক হয়ে দেখবেন যে ওয়েবসাইটে ম্যাথের নাম দেওয়া আছে অ্যাপটিচিউড টেস্ট, ঠিক আছে? তো এখন এখন সিলেবাসে যদি অ্যাপটিচিউড টেস্ট নিয়ে আসে, তো বলবে কি মন জিনিস, কি দেখবেন। হইলো, হ্যাঁ ভয় পেয়ে যাবে সবাই। হ্যাঁ, তখন এটা নিয়ে একটা বই বের করতে হবে। হ্যাঁ, বই, বই বেরো হয়ে যাবে, এবং ওই বই সবাইকে ধরে কিনবো যে অ্যাপটিটিউড কি জিনিস আমি দেখি। অথচ হুম। ওয়েবসাইট তো মানে বিদেশের যে ইয়াগুলো আছে ওগুলোতে গিয়ে দেখলে লেখা থাকে অ্যাপটিটিউড টেস্ট। হ্যাঁ, ওই ক্রিটিক্যাল রিজনিং টিজনিং সবই থাকে ওখানে, বা এই যে কোয়ান্টিটেটিভ ইয়া যেগুলি ওগুলো থাকে। এই হল বিষয়। আহ আমরা তাইলে পরের যে আছে এখানে বেসিক কম্পিউটার, এটা নিয়ে আলোচনা করা দরকার নেই, কারণ কম্পিউটার এখানে কম্পিউটার একটু মানে কথাবার্তায় চেঞ্জ করছে আর কি। আহ, হুম। বিষয় না, কথাবার্তা এরকম চেঞ্জ হতে পারে। তারপরে আমরা রিটেন পার্টে যদি চলে যাই, হ্যাঁ, রিটেন পার্টে যদি চলে যাই, সেক্ষেত্রে এখানে ফোকাস রাইডিং এর কথা বলছে। ওই যে আগের মতো জেনারেল নলেজই আছে, কিন্তু মানে চেঞ্জ করে নাই কিন্তু, হ্যাঁ, ট্রান্সলেশন নিয়ে কি করে নাই। আচ্ছা, রিটেন, প্রিডে এবং রিটেন এই মুহূর্তে তো আসলে সময় কম, সময় কম। প্রিলিটা শর্টকাট, রিটেনে আমরা এই মুহূর্তে যাই না। প্রিলিটা শর্টকাট কিভাবে শেষ করা যায় এটাই আমরা শেষ করি। রিটেন যেহেতু আগের মতো আছে, ওগুলো নিয়ে আসলে কথা বলার দরকার নেই। প্রয়োজনে আমরা আবারও রিটেনের জন্য কথা বলবো, হ্যাঁ, অন্য একদিন। হুম। আপনি তাহলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মানে ম্যাথ, ওভারঅল এইগুলোকে আমরা আসলে কোথায় গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তে, এই 9 দিনে? আসলে যে কোনো একটা পরীক্ষার তার পরীক্ষা হওয়ার 10 দিনের যে একটা টাইম, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল। কারণ হচ্ছে আমি সারা বছর কি করলাম বা আমি 3 মাস আগে কি করলাম, এটা যতটা ম্যাটার করে তার চেয়ে বেশি ম্যাটার করে আমি শেষ মুহূর্তে এসে কি করতেছি। আমি অনেক ক্যান্ডিডেট দেখছি যে যারা করে কি, যে পরীক্ষার আগ পর্যন্ত একদম ঘুমিয়ে পড়াশোনা করে, প্রত্যেকটা বই শেষ সে করে কি নতুন একটা বই নিয়ে আসে, যে আমার ওই বইটা শেষ হয়েছে আমি এখন নতুন বই থেকে আমি সব কভার করবো, আমার A to Z আমার 100% মার্কস লাগবেই লাগবে। তো এটা আসলে করা যাবে না। এটা করা থেকে আমার বিরত থাকতে হবে। আমি যেই বইটা এতদিন পড়াশোনা করলাম, যেটা আমি শেষ করলাম, আমার কাজ হবে আমি একটা টাইম শিডিউল ভাগ করে নিব। যেমন ধরুন আমি বাংলার জন্য টাইম ভাগ করে নিব। টাইম ভাগ করে নিয়ে কি করতে হবে, আমার কিন্তু এই যে নতুন যে কয়েকটা দিন আমি কিন্তু নতুন জিনিস পড়তে পারবো না। পড়লেও এটা হবে কি মনে থাকবে না। তো আমার কি করতে হবে, আমি যেই চ্যাপ্টার গুলোতে একটু এক্সপার্ট, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসলে আমার কম ভুল হয়, আমি সেগুলো বারবার রিভিশন দিব, যেন আমার ওই অংশ থেকে কোনো প্রশ্ন যেন বাদ না যায়। এটা আমার বাংলার গ্রামারের ক্ষেত্রে হতে হবে, আমার বাংলা সাহিত্যের ক্ষেত্রেও হতে হবে। এরপরে আসি আমি ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে আমি বলবো সেম। ইংলিশে হচ্ছে আসলে ব্যাংকে লিটারেচার থেকে প্রশ্ন সাধারণত কম আসে। তো আমি কি করতে পারি, যে ইংলিশের বিগত সালের যে প্রশ্নগুলো আছে লিটারেচারে আমি সেগুলো মুখস্থ করে ফেললাম, প্লাস গ্রামার থেকে আমি 1 দিন বা 2 দিন হচ্ছে রিভিশন দিয়ে ফেললাম, গেল। এরপরে আসলো ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে আমার দেখতে হবে যে সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেল দুইটার ক্ষেত্রেই ম্যাথ অ্যানালিটিক্যাল এবিলিটি অনেক বেশি। তবে ম্যাথে একটা প্রবলেম হয় সবার, এটা হচ্ছে যে এই যে 8-9 দিন সময় বা 5-6 দিন সময় থাকলে প্রত্যেকটা ম্যাথ আমরা করতে চাই। যে একটা চ্যাপ্টারে আমার 10টা নিয়ম আছে, 10টা নিয়মের আমার ধরলাম 100টা অঙ্ক আছে। আমরা করি কি,
একদম এক থেকে শুরু করে 100 পর্যন্ত সবকটা অঙ্ক আমরা করা শুরু করি। আমার মতে এটা করা দরকার নেই। আমার প্রত্যেকটা সিলেক্টিভ যে রুলস আছে, রুলস ওয়াইজ আমি একটা বা দুইটা অঙ্ক করবো। এবং অঙ্ক করার সময় যে অঙ্কগুলো খুবই টাইম কনজিউমিং, যেটা আমার 2 মিনিট বা 3 মিনিট লেগে যাচ্ছে, আমি সেগুলো স্কিপ করে ফেলি। কারণ আমার মাথায় রাখতে হবে যে আমার পরীক্ষার হলে আমার বেটার করতে হবে। আমার মেইন টার্গেট হচ্ছে পরীক্ষার হলে খুবই অল্প সময়ে সবকিছু শেষ করে ফেলা। এরপরে আমি আসি যে এখানে অ্যানালিটিক্যাল স্কিলের যে, মানে জিকে রিলেটেড যে পড়াশোনা, আর হচ্ছে আইসিটি রিলেটেড। তো এইবার যেহেতু আমি দেখতেছি যে বেসিক কম্পিউটার নলেজ দেওয়া আছে, তো আমার মনে হয় যে কম্পিউটারের যে বেসিক ইনফরমেশন গুলো আছে, বিশেষ করে এই শেষ মুহূর্তে আসলে আমার মতে ডাইরেক্ট থেকে পড়াটা খুবই আসলে বেনিফিশিয়াল। কারণ হচ্ছে যে আমার এখানে জাস্ট ইনফরমেশনটা পড়তে হবে। আমার এই ভাস্ট ভাস্ট ইনফরমেশন পুরো বই শেষ করতে হবে, আমার এই টপিক করতে হবে ওই টপিক করতে হবে, এটা না করে একদম গুছানো কিছু অংশ সিলেক্ট করে ওইটা আমার মনে হয় যে পড়া উচিত। তাহলে হবে কি, আমি ওইখান থেকে প্রশ্ন মিস করবো না। যেটা আসবে আমি সেটা হচ্ছে লাগাই ফেলতে পারবো। আর এই যে সবাই যেটা প্যানিক হচ্ছে আর কি, যে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং নলেজ, হ্যাঁ, আমার মনে হয় যে এইটা জাস্ট কোনো একটা যার জিকে বই আছে অলরেডি, সেখান থেকেও যদি সে সিলেক্টিভ ইকোনমির একটা চ্যাপ্টার পড়ে ফেলে, বা ব্যাংকিং রিলেটেড যে চ্যাপ্টার আছে সেখান থেকে পড়ে ফেলে, আমার মনে হয় যে এটা তার জন্য এনা। তো মানে ওভারঅল যেটা আমি কনক্লুশন বলবো এটা হচ্ছে যে আমার এই কয়েকদিনে নতুন কোনো কিছু ধরা যাবে না। আমার এক্সিস্টিং যেখানে আমি এক্সপার্ট, আমার সেই জিনিসগুলো একটু রিভিশন দিতে হবে। আমার টাইমটা খুবই ক্রুশিয়াল, যেহেতু পরীক্ষার হলে ম্যাথের ক্ষেত্রে আমার এটা খেয়াল রাখতে হবে যে আমি সময় যেন নষ্ট না করি। যে অঙ্কগুলো আমার ইজিলি আমি করতে পারছি, আমার জন্য যেটা সহজ বোঝা, আমি সেগুলা করব। আর জিকে বা ফাইন্যান্সিয়াল নলেজ আর হচ্ছে বেসিক কম্পিউটারের ক্ষেত্রে ওই যে সিলেক্টিভ চ্যাপ্টার আমার পড়ে ফেলতে হবে, হ্যাঁ। আর একটা কথা যেটা আমি সবসময় বলবো, প্রিলিমিনারিতে আমার কিন্তু 100-তে 90 মার্কসের দরকার নেই। আমার কিন্তু 60 থেকে 70 মার্কস আমি কিন্তু ক্যারি করলে আমার হচ্ছে। তো আমার কিন্তু ওইভাবে পড়তে হবে। আমি যদি 90 মার্কস ধরতে যাই, দেখা যাবে আমি 40 মার্কের পাবো না। আমার ব্রেইনে এত বেশি প্রেশার দেবে না। একটু রিল্যাক্স রেখে অ্যারাউন্ড 70 টার্গেট করে আমার মনে হয় যে প্রিপারেশনটা নেওয়া উচিত। হ্যাঁ। হুম। আচ্ছা, তার মানে আমরা আমাদের চিন্তাধারা থাকবে আমার মতে আর কি, যে আমাদের হুম। এই 9 দিনে যে জায়গাটা, মানে যে জায়গাগুলোর মধ্যে আমরা দুর্বল, ওই জায়গাগুলোতে আমরা মানে টাচ করার চেষ্টা করব। যে জায়গাগুলোতে আমরা পারি, ওগুলো নিয়ে পড়ে থাকার তো কোনো দরকার নেই। হ্যাঁ। আর মার্ক অনুযায়ী আমরা চিন্তা করব যে এখানে এই মার্ক, এখানে 10 মার্ক, ওখানে 20 মার্ক। তাহলে 10 মার্কে যদি আমি 1 ঘন্টা সময় দিই, 20 মার্কে আমার 2 ঘন্টা সময় দিতে হবে। মানে দ্বিগুণ বা 3 গুণ সময় বেশি দিতে হবে। আর একটা জিনিস কঠিন হলে তো সেখানে একটু বেশি সময় দিতেই হয়। হ্যাঁ, যেমন ব্যাংকের টার্ম গুলো সে পড়লে পারতেছে, কিন্তু ইয়ার ক্ষেত্রে তো সে পারবে না। অ্যানালিটিক্যাল স্কিলস তো সে আর ইয়া করলেই পারবে না। যদিও হ্যাঁ, হ্যাঁ, অফিসারের ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু নাই, অফিসের ক্ষেত্রে যেহেতু নাই, তাহলে আমরা আহ, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেভাবে সে মুক্ত করে ফেলতে পারতেছে, ম্যাথের ক্ষেত্রে হুম, তো সে সেটা পারবে না। হ্যাঁ। পারবেন। ম্যাথের ক্ষেত্রে আহ, এখানে যদিও অ্যানালিটিক্যাল স্কিলস বলে নাই, তারপরে ইনডিরেক্টলি এখানে চলে আসছে যে এটা কিন্তু ওইভাবে করে চিন্তা করতে হবে যে আইকিউ ট্যাগ চলে আসবে। আর ম্যাথের মধ্যে তো আইকিউ, ম্যাথ মানে তো আসলে আইকিউ যাচাই করা। এই যে পাঁচে পাঁচে কত হয়, এটাও প্রায় আইকিউ। হ্যাঁ। তো ইয়া মিলেই তো আসলে কমন সেন্স দিয়েই তো আসলে ম্যাথ করতে হয়। করতে হ্যাঁ। হবে। সেন্স না থাকলে সে তো ম্যাথই করতে পারবে না। হুম। এই না, হলো বিষয়। আর ইংলিশে আমরা ভোকাবুলারি, অনেকে ইংলিশ পড়ে মানে কি সিনোনিম এন্টোনিম করে বসে থাকে যে ইংলিশ পড়ছি। এরকমটা করা যাবে না, এরকমটা করা যাবে না। মানে যেই সব জায়গার মধ্যে দুর্বলতা আছে, ওই সব জায়গার মধ্যে আপনার কাজ করতে হবে। এগুলো বিষয়। তো সর্বশেষ আমাদের এই আহ, সবাই আপনাকে দেখছে আমাদের পেজে এবং গ্রুপে। সর্বশেষ কোন মেসেজ যদি আপনি দিতে চান, হ্যাঁ, আপনি দিতে পারেন, হ্যাঁ, যে স্টুডেন্টদের আচ্ছা, উদ্দেশ্যে। হুম। স্টুডেন্ট উদ্দেশ্যে আমার একটা কথা এটা সবসময় আমি বলবো, এটা হচ্ছে যে আপনার প্রিপারেশনটা সবসময় হচ্ছে গদ বাঁধা প্রিপারেশন হওয়া যাবে না। এটা একটু স্ট্র্যাটেজিক প্রিপারেশন হতে হবে। যেমন কামিল ভাই যেটা বললেন যে আমি কোন অংশে কত মার্কস টার্গেট করব, আমরা কিন্তু সেভাবে পড়তে হবে।
যেমন আমি যদি 10 মার্কের জন্য আমি যদি 10 দিন সময় দিয়ে দিই, এটা কিন্তু হবে না। আমার কিন্তু বাকি 90 মার্কসের পড়াটাও আমার পড়তে হবে। সো আমাকে মার্কস হিসাব করে আমার পড়ার রুটিনটা সাজাতে হবে, এবং আমাকে এই এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাকে আগাতে হবে। আমার মনে হয় যে তাহলেই আসলে পরীক্ষার হলে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে। এই আর কি আমার সবার প্রতি মেসেজ আর কি। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অফিস করে এসে, মানে কি যেন বলে যে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের গ্রুপের চাকরি প্রার্থীরা আপনার কথা, একটা কথা দিয়েও যদি তারা উপকৃত হয় আপনাকে মনে রাখবে। আর আপনি তো আমি একটু বলতে চাই, এটা হচ্ছে যে ভাই আসলে আমি আপনার প্রতি অনেক গ্রেটফুল। এটা আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম আমি মেসেজ দিয়েছিলাম, আপনার তখন একটা পেজ ছিল, অনেক বড় একটা পেজ ছিল। তো আমি কিন্তু আমার প্রথম পরীক্ষা ছিল হচ্ছে সিনিয়র অফিসার 20 ভিত্তিক, এটা। তো আমি কিন্তু তখন আশেপাশে মানে বই খুঁজতেছিলাম পাগলের মতো, যে আমি কোন বই থেকে পড়বো। আসলে ব্যাংকিং সিলেবাস সম্পর্কে আমার টোটালি কোনো আইডিয়া ছিল না। আমি একদম ফার্স্ট টাইম প্রিডি টিকি আর কি। তো যেদিন আমি প্রিডি টিকি, ওই দিন আমি বাজারে যাই, বাজারে গিয়ে দেখি যে হ্যাঁ এটা কাবিল মাহমুদ ওনার একটা বই আছে, ব্যাংক রিটেন গাইডলাইন। আমি মানে ব্লাইন্ডলি যাচ্ছি ওটা কিনে বাসায় নিয়ে এটা ফলো করা শুরু করি। জিকে, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, মানে যা ছিল আমি একদম ব্লাইন্ডলি ফলো করি। এবং যেটার ফলাফল আমি আসলে সরাসরি পেয়ে গিয়েছিলাম। আমি সিনিয়র অফিসার 20 ভিত্তিকে সোনালী ব্যাংকে রিকমেন্ডেড হই। তো আমি আসলে এটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এটা আমি সবসময় বলি কাবিল ভাইকে। এটার আসলে মানে কৃতজ্ঞতা আসলে বলে এক্সপ্রেস করা পসিবল না। এটা আর কি। অনেক ধন্যবাদ। সেই রিটেন গাইডলাইন ছিল আমার মানে প্রথম বই। তারপরে এটা আসলে আহ, এখন পরিণত হয়েছে রিটেন ডাইজেস্টে। হ্যাঁ, হ্যাঁ, ডাইজেস্ট হিসেবে এখন আছে মার্কেটে। আর আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আপনি আহ, আহ, শুধু নিজের চাকরি চালিয়ে যাচ্ছেন না, আপনি স্টুডেন্টদেরকে হেল্প করতেছেন। হেল্প করার মানুষতা আসলে সবার থাকে না, কারণ অনেক মেধাবী আছে যারা আসলে চাকরি পাওয়ার পর এগুলো ছেড়ে দেয় যে আর কত পড়াশোনা নিয়ে আর কত থাকবো। তো হুম, স্টুডেন্টদেরকে হেল্প করবেন। আহ, এটাই শুভকামনা রইল আপনার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আপনাকে নিয়ে আসবো। রিটেন নিয়ে আজকে বিশদ কথাবার্তা বলি নাই, কারণ হলো সামনে প্রিলি পরীক্ষা। মানুষ মানে অধীর হ্যাঁ, আগ্রহে শুধু সবার প্রিলির প্রিডিটা। সম্পর্কে জানা যাচ্ছে। তো আপনি ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আহ আল্লাহ ঠিক হাফেজ। আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ গুড হাফেজ, নাইট। আসসালামু আলাইকুম।